খারিফ মরশুমকে সামনে রেখে আত্মনির্ভর হওয়ার জন্য কৃষিক্ষেত্রে সারা দেশব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযান আমরা শুরু করতে যাচ্ছি আগামীকাল থেকে। 29শে মে থেকে 12ই জুন পর্যন্ত সারা দেশের সাথে আমরাও এই অভিযানকে সংগঠিত করছি। এই যে 12 দিন, মাঝখানে 29 মে থেকে শুরু হলেও 12 জুন পর্যন্ত, মাঝখানে 1 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, এই 3 দিন বাদে মোট 12 দিন, মোট 864টা স্থানে সারা রাজ্যে এই অভিযান আমরা সংগঠিত করব। প্রতিটি জেলায় 3টি করে কমিটি করা হয়েছে। প্রতিটি কমিটি প্রতিদিন 3টা করে ন্যূনতম 200 করে কৃষকদের নিয়ে মিটিং করবে। প্রথম মিটিংটা হবে সকাল 9টা থেকে 11টা। দ্বিতীয় মিটিংটা হবে 12টা থেকে 2টা, এবং তৃতীয় মিটিংটা হবে 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত। প্রতিটি কমিটিতে কৃষি দপ্তর, হর্টি দপ্তর, মৎস্য দপ্তর, কৃষি অ্যালাইড, এআরডিডি দপ্তরের প্রতিনিধি, তৎসঙ্গে কৃষি বিজ্ঞানীগণ, মোস্ট ইম্পর্টেন্ট কৃষি বিজ্ঞানীগণ, কেভিকের প্রতিনিধি, আইসিআর এর প্রতিনিধি, এগ্রিকালচার কলেজের প্রতিনিধি, ফিশারি কলেজের প্রতিনিধি এবং ভেটেরিনারি কলেজের প্রতিনিধিরা থাকবে, এবং একজন এফপিও থাকবে, এবং প্রতিটি জায়গায় একজন করে প্রোগ্রেসিভ ফার্মার থাকবে। প্রতিটি 29 থেকে 12 জুন পর্যন্ত যেটা মোট 864 লোকেশনে সভা অনুষ্ঠিত হবে, এবং প্রতিদিন 72টা সভা হবে প্রতিদিন। এবং এই যে কৃষি সংকল্প অভিযানে মোট 24টা কৃষি রথ, গাড়িকে রথ হিসেবে সাজিয়ে আমরা করব। প্রতিটি টিমের সাথে, ওই যে বলছি কমিটি 3টা, প্রতি জেলায় 3টা করে, প্রতিটি টিমের সাথে 1টি করে রথ থাকবে। রথে থাকবে কৃষি, হর্টি, ফিশারি এবং এআরডিডি দপ্তরগুলির ব্যানার সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রচার করা হবে। সাউন্ড সিস্টেমও থাকবে। তৎসঙ্গে কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন প্রকল্পের প্রচার পত্রিকা বিলি করা হবে। প্রথম দিনের সবাই কালকে শুরু হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্রামগঞ্জে একটা প্রথম অনুষ্ঠানে থাকবেন সেখানে, এবং শুধু মুখ্যমন্ত্রী নয়, সারা রাজ্যে যে কোনো সভায়, এই যে 72টা মিটিং হচ্ছে, 864টা মিটিং হচ্ছে, কোনো না কোনো মন্ত্রী, কোনো না কোনো বিধায়ক, কোনো না কোনো এমডিসি, জেলা সভাধিপতি বা পঞ্চায়েত সমিতি বা বিএসসি, সকল স্তরের জনপ্রতিনিধিরা থাকবে। এবং আমি সবার কাছে অনুরোধ করছি যে এই কৃষি অভিযান
বিকশিত কৃষি সংকল্প অভিযান যেটা, এটাকে সাকসেস করার জন্য দলমত নির্বিশেষে এটাকে সাকসেস করার জন্য, কারণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সারা দেশে করা হচ্ছে এবং দিল্লিতে স্পেশাল মিটিং করা হয়েছে এবং যে কোনো একদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আসার কথা রয়েছে, নট ফাইনাল, কিন্তু আসার কথা রয়েছে। এখন প্রশ্ন হলো, কেন এই বিকশিত কৃষি সংকল্প অভিযান? কেন? মূল উদ্দেশ্য হলো কৃষকদের বোঝানো কৃষি সমৃদ্ধি এবং প্রযুক্তি হাতিয়ার সরকার পাশে রয়েছে। কৃষকদের মধ্যে প্রযুক্তি পৌঁছানো, প্রশিক্ষণ পৌঁছানো এবং তথ্য তুলে দেওয়া, অর্থাৎ কৃষি বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে রিসার্চ করে। প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রী চাইছেন ল্যাব টু ল্যান্ড, কৃষি বিজ্ঞানীরা সোজা মাঠে চলে যাক, সেখানে গিয়ে কৃষকদের যে সমস্যা আছে সেটা তারা বুঝে আসুক, বুঝে এসে সে অনুযায়ী সমস্যার সমাধান করুক। যদিও আমাদের দেশ কৃষিতে স্বয়ম্বর, তবুও আরো বেশি আমরা সমৃদ্ধি করতে চাই। একদম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ডেভেলপড এগ্রিকালচার কি এবং কেন? অ্যাডভান্স ফার্মিং যৌক্তিকতা কেন? ইনোভেটিভ ফার্মিং, আপনারা শুনেছেন হাইড্রোপনিক সিস্টেম, যে মাটি ছাড়াও কৃষিকাজ হয়, মাটি ছাড়াও কৃষিকাজ হয়, আপনারা দেখতে পাবেন নাগিছড়াতে। তো ইনোভেটিভ ফার্মিং, আধুনিক প্রযুক্তি এবং কৃষকদের নতুন নতুন এগ্রি টেকনোলজি জানানো, বিজ্ঞানসম্মত আধুনিক চাষ পদ্ধতির প্রচার, কৃষকদের সুবিধা অসুবিধা জেনে কৃষি বিজ্ঞানীরা সমাধান বের করা, জৈব চাষের উপর গুরুত্ব বোঝানো, আমরা যা অর্গানিক বলি। এবং এখন আরো চলে যাচ্ছি, কারণ আমাদের সরকার আসার আগে আমাদের রাজ্যে মাত্র 2000 হেক্টর ছিল অর্গানিক ফার্মিং, এখন আমরা 20,000-এ পৌঁছে গেছি এই 7 বছরে। এখন আবার নতুন করে আমরা আসছি প্রাকৃতিক ন্যাচারাল ফার্মিং, এটা কিন্তু অর্গানিক থেকে আরো ডেভেলপড প্রকৃতি চাষের উপর আমরা গুরুত্ব বোঝাচ্ছি। ড্রোন প্রযুক্তি ব্যবহার করার পদ্ধতি এবং ওষুধ এবং সার কিভাবে ডাইরেক্টলি না দিয়ে ড্রোনের মাধ্যমে ছেটানো হয় সেটা দেখানো, এবং জলবায়ু অনুকূল চাষ, এখন জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, জলবায়ু অনুকূল চাষ এটা বিজ্ঞানীরা বের করবে কিভাবে কি করা, এবং জৈব সারের ব্যবহার, আবহাওয়া এবং ফসল বীমা সম্পর্কে অবহিত করা, ক্লাইমেট স্মার্ট সিড, আমরা দেখেছেন খবর নেবেন গতবার ফ্লাডের পরে আমরা সাথে সাথে বীজ দিয়ে দিয়েছিলাম, এবং এবার যে প্রোডাকশন অতীতের সব রেকর্ড মান করে দেবে এবছর যে প্রোডাকশন হচ্ছে। কারণ কৃষি বিজ্ঞানীরা এবং কৃষি দপ্তর, হর্টি দপ্তর বা অন্যান্য অ্যালাইড দপ্তর সব আমরা নিউ টেকনোলজি নিয়ে যাচ্ছি। এআরসি পদ্ধতিতে আলু চাষ, এক ক্যানিতে যা হচ্ছে এখন 4 গুণ হতে হবে, তাই হচ্ছে। মাশরুম চাষ সহ বিভিন্ন ফসলের চাষ সম্পর্কে অবহিত করা, মাটি পরীক্ষা, মোস্ট ইম্পর্টেন্ট মাটি পরীক্ষা, নতুন নতুন ভ্যারাইটির চাষ, শুধুমাত্র কৃষি নয়, এগ্রি অ্যালাইড, আধুনিক মৎস্য চাষ, আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক হাঁস, মুরগি, ছাগল, শুয়োর এবং গোপালন সবগুলি সম্বন্ধে আমাদের পৌঁছে দেওয়া। এটা হলো, এটার জন্য আমরা এই অভিযান করতে যাচ্ছি। আমরা
1,72,000 কৃষকের কাছে ডাইরেক্ট করছি। কিন্তু আমার যেভাবে সব জায়গায় সারা জায়গায় জেগেছে, আমার মনে হয় এটা 2 লক্ষের উপরে ক্রস করবে। 1,72,000 পুঁজবই এবং মিনিমাম 200। সেখানে বক্তৃতা নয়, সায়েন্টিস্টরা কথা বলবে, এক্সপার্টরা কথা বলবে, আমরা সেখানে সাক্ষী হিসেবে থাকব। সেখানে কথা বলবে বিজ্ঞানীরাই, প্রগ্রেসিভ ফার্মার, যে মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে কৃষিকাজ করে, তাদেরকে রাখছি সব জায়গায়। প্রগ্রেসিভ ফার্মার কি বলে, মৎস্য চাষে কিভাবে ডেভেলপ করছে, সব জায়গায় প্রগ্রেসিভ ফার্মার এফপিউরা থাকবে। প্রতিটি ব্লকে আগে কজন এফপিউ ছিল? মাত্র 8 জন। এখন কত? যতটি ব্লক আছে সব জায়গায় আমরা এফপিউ করে দিয়েছি এবং ফার্ম মেশিনারি এগুলি সাফিসিয়েন্ট আমাদের আছে। তো আমরা সেই জায়গাটায় আমরা গুরুত্ব দিচ্ছি। এই জন্য কৃষি অভিযান আপনারা জানেন যে সবার আগে দরকার, যাই করি না কেন সবার আগে দেখবেন যে কোনো রাজনৈতিক দল, সব রাজনৈতিক দলের প্রথম কথাটা হলো অন্ন, এরপরে কথা হলো বস্ত্র, এর পরে কথা হলো বাসস্থান। তাহলে আমি অন্যর উপরে এই জন্য দেশের প্রধানমন্ত্রী, এই প্রথম কোন দেশের সব প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে কৃষকদের অন্নদাতা ভগবান বলছেন। কারণ ওরাও যেভাবে এগিয়ে এসছে, আমি যেখানে যাই দেখেছি কৃষকরা মাঝখানে কৃষিকাজ ছেড়ে দিয়েছিল। কালকেও ডালাকে একটা মিটিং এ বেশ কিছু কৃষক বলছে আমরা কৃষিকাজ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন সরকার যেভাবে এগিয়ে আসছে এবং বিজ্ঞান পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে চাষ হচ্ছে, আমরা আবার কৃষিকাজে ফিরে আসছি। তো আমাদের মূল উদ্দেশ্য খাদ্যের স্বয়ম্বর আমাদের আছে, দেশ দুধেও স্বয়ম্বর রয়েছে এবং মৎস্য স্বয়ম্বর রয়েছে আমাদের দেশ আমাদের। সুতরাং সবকিছুই আমরা মিলে আমরা আধুনিক প্রযুক্তিকে যতক্ষণ না পৌঁছাতে পারবো, সেই আধুনিক প্রযুক্তিকে আমরা নিয়ে যাচ্ছি মাঠে। মূল জিনিস এটা, এবং যাতে কৃষকরা লাভবান হতে পারে এবং কৃষকদের আয় 2 গুণ নয় 3 গুণ যেন হতে পারে, সেটার দিকে আমরা গুরুত্ব দিচ্ছি। তো আপনার প্রচার মাধ্যমে কালকে থেকে যে শুরু হচ্ছে, সবাইকে ইনভাইট করছি। আপনারা প্রথম যেহেতু মুখ্যমন্ত্রী বিশ্রামগঞ্জের মিটিং এ থাকবেন, আপনারাও যাবেন, সেখানে গিয়ে আমাদের কৃষি বিজ্ঞানীরা কি বলছে, এবং সব জায়গায় আমরা পাম অয়েল চাষে গুরুত্ব দিচ্ছি, বিভিন্ন রকম এবং অন্য চাষে গুরুত্ব দিচ্ছি। তো নিউ আমাদের যে টেকনোলজি, সেগুলিকে জনগণের কাছে পৌঁছানো আমাদের মূল উদ্দেশ্য। যাতে যদিও বর্তমানে ত্রিপুরা রাজ্যে 58টা ব্লকের মধ্যে 30টা ব্লক খাদ্য স্বয়ম্বর, 28টা এখনো পিছিয়ে আছে। আমরা ধীরে ধীরে আশা করি বছর 1-2 মধ্যে আমরা অন্তত আরো 10টা ব্লককে কভার করতে পারবো বলে আমার বিশ্বাস। যেভাবে মহিলারা এগিয়ে আসছে কৃষিকাজে এবং শিক্ষিত ছেলেরা, শিক্ষিত যুবকেরা, এমএসসি, MA, গ্রাজুয়েট, বিএসসি, এলএলবি, বিভিন্ন স্তরের শিক্ষিত ছেলেরা নিয়ে এগিয়ে আসছে কৃষিকাজে। সেই জন্য আমরা এই ক্ষেত্রে আমরা গুরুত্ব দিচ্ছি। তো আপনাদেরকেও নিমন্ত্রণ করছি, আপনারাও যাবেন বিভিন্ন জায়গায়। আমি চেষ্টা করব 8টা জেলাতে, মিনিমাম সবটি জেলাতে যেন এই যে 12 দিন, কোথাও কোথাও আরো বেশি যেতে পারি, 8টা জেলাও যেমন প্রথম দিনে সিপাহীজলা হবে, মুখ্যমন্ত্রী হিসাবে আমি নিজেও যাব। এদিনে পশ্চিম ত্রিপুরা কোনো একটা জায়গায় যাব, পরের দিন খোয়াই যাওয়ার প্ল্যান আছে, ওই দিনে আবার কমলপুর মানে ধলাই ডিস্ট্রিক্টে যাওয়ার প্ল্যান আছে। এরকম করে 8টা ডিস্ট্রিক্ট আমরা কভার করব আমি নিজে। এবং কৃষিতে এবং হটিতে অন্যান্য ক্ষেত্রেও যেভাবে এগুচ্ছে, আরো বেশি এগিয়ে আসার জন্য আমরা খাদ্য স্বয়ম্বর, আমরা বলতে পারি আমরা তো খাদ্য স্বয়ম্বর, আর কোন প্রোডাকশন। প্রধানমন্ত্রী বলছে আমি যদি আত্মনির্ভর হই, আপনারা দেখেছেন
3-4 দিন আগে এক নিউজে যে ভারতবর্ষ অর্থনীতিতে 4র্থ স্থানে চলে এসেছে, এবং আমরা আগেই বলেছিলাম, প্রধানমন্ত্রী বলেছিল কিছুদিনের মধ্যে আমরা 5ম স্থান থেকে উপরে উঠে আসবো। ঠিক দেখেছেন যে জাপানকে পিছনে ফেলে কিভাবে আমরা এগিয়ে আসছি। আর আছে আমাদের সামনে মাত্র 3টা কান্ট্রি। আশা করি বছর খানিকের মধ্যেই আমরা 3য় স্থানে চলে আসতে পারি, এবং আমাদের প্ল্যানিং 2047-এর মধ্যে আমাদের 1 নম্বর স্থানে পৌঁছানো। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। এবং প্রধানমন্ত্রী বলেছে যদি আমরা ভারতীয়রা সবাই 3 মাস যদি আমরা কোনো বিদেশি দ্রব্য পারচেজ না করি, সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে হোক, ম্যারেজ ডেতে হোক, জন্মদিনে হোক, যে কোনো প্রোগ্রামে আমরা গিফট কেনার সময় যদি দেখি দিস ইজ ইন্ডিয়ান মেড, তাহলে আমরা কিন্তু অনেক দেশ আমাদের থেকে অনেক পিছনে চলে যাবে। এবং আপনারা জানেন এই কাশ্মীরের ঘটনা, এবং আমরা কত আত্মনির্ভর, 2-1টা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, কিন্তু আত্মনির্ভর হলেই যে কোনো সাথে দেশের যুদ্ধের ক্ষেত্রে আমাদের যাতে কোনো লস না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যুদ্ধ মোটেই ভালো জিনিস নয়, যুদ্ধ কারো জন্য মঙ্গল নয়, কিন্তু প্রধানমন্ত্রী এক হাতে উন্নয়ন, আরেক হাতে ব্রহ্মাস্ত্র, 2টা রেখে দিয়েছে। একদিকে ডেভেলপ করবে, আরেক দিকে আমাদের কিভাবে সুরক্ষা করতে হবে আমাদের এই কোটি কোটি মানুষকে, সে চিন্তাধারা প্রধানমন্ত্রী রয়েছে। আপনারা জানেন সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে রণনীতি কাকে বলে, বিদেশ নীতি কাকে বলে, এবং অর্থনীতি কাকে বলে। এই যে নীতিগুলি, অর্থনীতি, বিদেশ নীতি, রণনীতি, সবকিছু কিন্তু আজকে বিশ্ব বুঝে ফেলেছে। আমরা কখনো যারা আপনারা বয়সে যারা ছোট বড় যেই আছেন, ভারতবর্ষের নেচারই এটা না, কোন দেশকে আমরা আগ্রাসী নীতিতে অ্যাটাক করতে চাই না। আমাদের উপরে আক্রমণ হলে আমরা প্রতিহত করি, সেই ব্যবস্থা আমাদের রয়েছে। আমরা এয়ার স্ট্রাইক বলুন, দেখেছেন এয়ার ডিফেন্স সো স্ট্রং। এখন আর এরকম না তো বর্ডার ক্রস করতে, এমনকি ট্যাঙ্ক যায়। আমরা কিচ্ছু করে কাউকে, এবার যে কাশ্মীরে আমরা কি যুদ্ধ করেছি? না, আমাদের উপরে অ্যাটাক করেছে আমাদের সন্ত্রাসবাদীরা, পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা পহেলগাঁওতে এসে তাদেরকে, আমাদের নাগরিকদের হত্যা করেছে, এবং বর্ডার ক্রস না করে কিভাবে সন্ত্রাসবাদীদের যে ঘাঁটিগুলি ধ্বংস করা যায় এটা দেখিয়ে দিয়েছে, এবং বিশ্ববাসী বুঝেছে যে ইয়েস, ইন্ডিয়া আগ্রাসন নীতিতে বিশ্বাসী। তো আজকে সেই জন্য আমরা সবচেয়ে আগে আমরা খাদ্য সুনিশ্চিত করতে হবে। এবং আমার দেখা মতে, সত্যি বলছি, একটা মরশুমকে সামনে রেখে অতীতে কোনো কৃষিমন্ত্রী সারা দেশের মধ্যে খারিফ মরশুমকে সামনে রেখে এই যে অভিযান, এটা কিন্তু চারটিখানি কথা। তার মানে কত ওয়েল সে কিরকমভাবে প্রিপারেশন নিয়েছে, অর্থাৎ খাদ্য সুরক্ষা একদম নিশ্চিত করার জন্য, যাতে কোনো সময় কোনো বহিঃশত্রু আক্রমণ হলো আমাদের যেন খাদ্যের কোনো প্রয়োজন না হয়, সেই জন্য এই ধরনের চিন্তা ভাবনা গ্রহণ করেছে, এই জন্য এই অভিযান। তো আপনাদেরকে আপনাদের মাধ্যমে কালকে যেহেতু শুরু হবে, এই জন্য আপনাদের মাধ্যমে এটা আমি জানিয়ে রাখলাম। আপনাদের প্রচার মাধ্যমে সারা রাজ্যের কৃষকরা জানবে, সারা রাজ্যবাসী জানবে, জনপ্রতিনিধি জানবে। যদিও প্রত্যেক এমএলএ এর সাথে আমি কথা বলেছি, মন্ত্রীদের সবার সাথে কথা বলেছি, এবং এমডিসি প্রত্যেকের সাথে কথা বলেছি, জেলা পরিষদের সভাধিপতির সাথে কথা বলেছি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বা চেয়ারম্যান সবার সাথে কথা বলেছি। সবাই একযোগে নেমে যাচ্ছে এই অভিযানে।
দাদা, যেহেতু পররাষ্ট্রের প্রত্যেকটা কথা বলেছেন, প্রশংসা করেছেন ভারত সরকারের ইস্যুতে, কিছুদিন আগে আসামের মুখ্যমন্ত্রী চিকেন নেক নিয়ে একটা মন্তব্য করেছিলেন যে আসামের মুখ্যমন্ত্রী চিকেন নেক নিয়ে একটা মন্তব্য করেছিলেন যে বাংলাদেশেও দুটা চিকেন নেক আছে যারা ইন্ডিয়ার শিলিগুড়ি এই চিকেন নেকটা নিয়ে প্রশ্ন তোলে। এই বিষয়ে কি বলবেন? না, এটা আমি আই এম নট ওয়েল কনভার্সেন্ট ইন দিস ম্যাটার, সুতরাং এটা সম্বন্ধে আমি কমেন্ট করব। এটা আমি যেটা জানি না এটা আমি বলবো যে জানি, সুতরাং ডিটেলস আমার মানে বলার সুবিধা নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার, আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে প্রশ্ন, যে একজন জনপ্রতিনিধি রাতের বেলায় ডিএম এর বাড়িতে গিয়ে দেখা করতে পারেননি এবং এটা নিয়ে ডেপুটেশনে দেওয়া হয়েছে, এই বিষয়টা সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি, পরিষদীয় মন্ত্রী হিসাবেও। এটা কমেন্ট না করাই ভালো। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নলেজে গেছে, মুখ্যমন্ত্রী ব্যাপারটা দেখছে, মুখ্যমন্ত্রী ব্যাপারটা দেখছে। বলুন। এফপিও মেলাতে কদিন আগে আপনি একটা বলেছিলেন, তথ্য দিয়েছিলেন যে সম্পূর্ণ রাজ্যের ভিতর থেকে পশ্চিম জেলাতে খাদ্যটা যে দান উৎপন্ন হয় সবকিছু কম হয়, বর্তমানে মানুষের অনুযায়ী সবকিছু। কিন্তু আপনি এখন যেটা বলেছেন খাদ্য সংগ্রহ, কৃষক সংগ্রহ হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার জমি, কিন্তু এখন দেখা যাচ্ছে পশ্চিম জেলাতে ম্যাক্সিমাম জমিগুলো ভরাট করা হচ্ছে একটা অংশ, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় উদাহরণস্বরূপ প্রতাপগড়, রেলগেট বা বরতলা বা ইন্দ্রনগর যতগুলি এলাকা আছে সেখানে শত শত কানি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। কিন্তু তাদের যদি এই সব কথা যদি হয়, কৃষক সংগ্রহ, খাদ্য সংগ্রহ, জমিটা খুব দরকার, সেসব ক্ষেত্রে কি সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে যে এরকম যারা করছে তাদের বিরুদ্ধে কোনো আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে? আজকে ওই ব্যাপারটা আমাদের ক্যাবিনেটে আলোচনা হয়েছে। এটা বড় সেন্সিটিভ বিষয়। আপনার যদি 3 ভাই থাকে, প্রথম রেশন কার্ড একটা ছিল, এখন 3টা রেশন কার্ড করে ফেলেছে বিয়ের পর। উনি যদি ওনার জায়গায় কৃষি জমি রয়েছে, উনি যদি ওনার জায়গায় বাড়ি করে মাটি ফিল আপ করে, কিভাবে বাধা দেবেন? আজকেও ক্যাবিনেটে এই ব্যাপারে ডিটেলস আলোচনা করছে এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের ক্যাবিনেট সবাই বলছে যে আমরা কৃষির পাশাপাশি শিল্পের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি এবং ইন্ডাস্ট্রি জোন ডিক্লার আমরা নতুন নতুন চিন্তা ভাবনা করছি। আমরা জানেন চা বাগানগুলির বিরাট অংশ খালি পড়ে রয়েছে, সেই জন্য তাদের জন্য নতুন ভাবে চিন্তা ভাবনা করছি কিভাবে আমরা এটা করতে পারি। তো এটার জন্য একটা আইন রয়েছে, ফাইন রয়েছে, পানিশমেন্ট রয়েছে। আমি যেটা বলছি যে যদি আমার আজকেই আমাদের মন্ত্রী টিঙ্কুরা সাহেব বলেছেন একটা পরিবারকে জমি দিয়েছিল অ্যালটমেন্ট বহু বছর আগে, এখন তারা 3 ভাই হয়েছে, বাড়ি ছিল একটা, এখন 3টা বাড়ি হবে। কি করবেন? আপনার ক্ষেত্রেও তাই, আমার ক্ষেত্রেও তাই। যেহেতু আমি কৃষি মন্ত্রী, আমি বলছি না, এগ্রিকালচার ল্যান্ডকে শুধুমাত্র তার নিজের কারণে যদি বাড়ি করতে চায় এরকম ক্ষেত্রে, নতুবা অন্য ক্ষেত্রে আমরা এখনো আমরা কিন্তু এগুলি করি না। এই জন্য আপনারা জানেন বোধ হয় খুব সম্ভব এগ্রিকালচার ল্যান্ড যদি ডাইভার্ট করে 50,000 টাকার মধ্যে ফাইন হয়, খুব সম্ভব, রেডিমেড বলতে পারবো না। তো এগুলি আমরা এই জন্যই তো আমরা একদিকে দেখুন আমরা পুকুর খনন করছি, আবার পুকুর ভরাটও হচ্ছে, পুকুর খনন করছি, সব পুকুর ভরাট হবে না, আর মানুষ কোথায় থাকবে? খুব ক্রুশিয়াল ইস্যু, সরকারকে প্রশ্ন তোলা যায়। আপনি যদি থাকতেন আমাকে কি সাজেশন দেবেন? আপনি ক্রিটিক্যাল। এই জন্য এই বিষয়টা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আজকে ক্যাবিনেট আলোচনা হচ্ছে, এটা নিয়ে ডিটেলস আমরা পার্টিকুলার এই ইস্যুতে বলব, কারণ গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আবার ভাবতে হবে আমাদের জিএসডিপির এগ্রিকালচার সবচেয়ে বেশি। আমরা চাইছি এখন
যে কোনো ভাবেও দেখবেন বড় বড় স্টেট জিএসডিপি আমাদের তুলনায় তাদের ইন্ডাস্ট্রিতে বেশি, সার্ভিস সেক্টরে বেশি, আমরা কিন্তু এগ্রিকালচারে বেশি। তো এগ্রিকালচার ঠিক রাখবো, এই জন্য বলছি নিউ টেকনোলজি, হাইড্রোপনিক সিস্টেম, মাটি ব্যবহার করবো না, মাটি ব্যবহার করবো না। আপনারা বিচ্ছন্ন মরুতে যাবেন, বিচ্ছন্ন আমাদের যে সেন্টার অফ এক্সেলেন্স হচ্ছে সবজি, গিয়ে দেখবেন নো মাটির বলতে কোনো উল্লেখ নেই, সেখানে অন্য জিনিস। সেই জন্য বলছি মাটিকে যত বেশি কম ব্যবহার করে নতুন টেকনোলজির মাধ্যমে কৃষিতে ডেভেলপ করা যায়, সেই ক্ষেত্রে আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের আপনারা জানলে বুঝবেন, আমি বিভিন্ন সময় বলেছি, টোটাল ত্রিপুরা রাজ্যে 65,34,000 কানি জমি রয়েছে। টোটাল আপনার বাড়ি সহ, আপনার বাড়ি আমার বাড়ি সহ, আগরতলা সিটি সহ, নদী নালা যা আছে, পুকুর স্কুল কলেজ যা আছে, বাজার টাজার যা আছে, আপনারা হেক্টরে বলবেন, হেক্টরে বললে মানুষ বুঝতে অসুবিধা হয়, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। টোটাল আমাদের আয়তন ত্রিপুরার 10,411 স্কোয়ার কিলোমিটার। এবার এটাকে যদি আমি টার্ন করি কানিতে, কেন কানিতে বলি, আপনারা কয়েকজন বুঝলে লাভ হবে না, আমার কৃষকরা বুঝতে হবে। সেই জন্য 65,34,964 কানি জমি আছে ত্রিপুরা রাজ্যে। এবার আসুন, এই 65,34,964 কানির মধ্যে ফসল কতটুকু হয়? ফসল হয় 30,18,000 কানি। ধান কতটুকু হয়? ফসল কিন্তু বলছি, ধান হয় মাত্র 15 লক্ষ কানি। তাহলে যেহেতু 15 লক্ষ কানি, আমার আধুনিক পদ্ধতিতে ওই যে বলছে হাইড্রোপনিক পদ্ধতি, আরো নতুন নতুন পদ্ধতি, এগুলো ধরতে হবে। অনেক টেকনোলজি এসছে, কান্টি মাছি। আপনারা যদি ঘুরতে পারেন, আপনাদের তো ব্যস্ত আছে, ঠিক আছে, কত টেকনোলজি আসছে। আমরা বরঞ্চ তুলনামূলক কম, নিউ নিউ টেকনোলজি আসছে। এই টেকনোলজি আমরা ব্যবহার, এই জন্য বিজ্ঞানীদের মাঠে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলছে না, গবেষণা ল্যাবরেটরিতে নয়, ডাইরেক্ট ল্যান্ডে যাও, তাদের সমস্যা শুনো এবং তাদেরকে সাহায্য দাও। এই জিনিসটা করছি। তো ফরেস্ট এলাকাতে যেতে পারবো না, তাহলে আপনাকে এই জমির মধ্যে আপনাকে স্বাবলম্বী হতে হবে। আমরা গোমতী ডিস্ট্রিক্ট কিন্তু স্বাবলম্বী কৃষিতে, কিন্তু আবার যদি মাতাবাড়ি বলি, ব্লক পিছিয়ে আছে। তো এরকম ভাবে আমরা চিহ্নিত করে ফেলছি, অমরপুর মহকুমার 4টা ব্লক, অমরপুর, অম্পি, শিলাছড়ি, করব, 4টা খাদ্য সরবরাহ, 4টা প্রচুর প্রোডাকশন করছে। এত বড় ফ্লাডের পরেও পুরো কৃষকরা দাঁড়িয়ে গেছে উইথ দ্য হেল্প অফ এগ্রিকালচার। এবং আমরা জানেন, ফ্লাডের ক্ষেত্রে আপনাদের তথ্য আপনাদের জানার কথা, এই প্রথম ত্রিপুরা রাজ্যে যদিও বড় ফ্লাড হয়েছে, 103 কোটি টাকার ডাইরেক্ট হেল্প শুধু ব্যাংকের মাধ্যমে, এছাড়া ফ্রি বীজ, ফ্রি চারা, সবকিছু। আমাদের মূল টার্গেট হলো এগ্রিকালচার, ফার্মারকে দাঁড়িয়ে রাখতে হবে। তাইলেই অনেকে আমরা বলবেন যে আপনারা এগ্রিকালচার গুরুত্ব দিচ্ছেন কেন? এগ্রিকালচার এই কারণে গুরুত্ব দিচ্ছি, আমাদের অরিজিন হলো এগ্রিকালচার, সেখানে এত বেশি স্কোপ। আমরা একটা লোককে বলছি, কালকে নতুন বাজার একটা বলছে, আমি কত কানি জমি আছে আপনার? বলছে স্যার 3 কানি আছে। 3 কানি কি কোনো সময় কানি না। আমি দেখি লাল চাক করলে আমি তাড়াতাড়ি বাজার নিয়ে যেতে পারবো, 20-25 দিনের মধ্যে আমি মাকে নিয়ে যাবো, সাথে সাথে আমি ধন্যবাদ লাগিয়ে দিচ্ছি। অর্থাৎ দেখুন, এবং উইথ দি হেল্প অফ এগ্রিকালচার, আপনি যত এক কানি জমিতে দিয়ে সে কিভাবে 3 কানি জমির মধ্যে সে কিন্তু দাঁড়িয়েছে, 80 বছরের বৃদ্ধ বাজার নিয়ে এসছে। আমাকে বলেন তো দেখি, ত্রিপুরা রাজ্যে কোন বিধানসভা কেন্দ্রে এগ্রিকালচার মার্কেট হয়নি? সব। এবার আবার
সব বিধানসভাতে আরেকটা করে এগ্রিকালচার মার্কেট দিচ্ছি, টোটাল 540টা এগ্রিকালচার মার্কেট। ধীরে ধীরে সবগুলিকে আমরা মডার্নাইজ করবো। আমরা নিউ টেকনোলজি নিয়ে আসছি, একদম নিউ টেকনোলজি। তো এই যে জিনিসগুলি আমাদের কেবিকে খুব ভালো কাজ করছে, খুবই ভালো কাজ করছে। ওরা জানে আমি তো অনেক কিছু, আমি তো মন্ত্রী, আমি অনেক কিছু জানি না। বহু আগে ছোট থাকতে, ধরুন 20-25 বছর থাকতে, যখন আমি টুকটাক পাট কাটা, ধান রোয়া দেওয়া, ময়ের উপরে দাঁড়ানো, এসব কিছু জানি বলে কিছুটা আইডিয়া আছে। বাট দিট ইজ ব্যাড। এখন নিউ টেকনোলজি, এটা দেখলে আশ্চর্য হয়ে যাবে। আজকে আম কত বড়, এত বড়। গতবার আমরা গেছি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, এবার যাবেন না দল বেঁধে? এক একটা আম 4-5 কেজি। জিজ্ঞাসা করলাম এই আম থাকে কিভাবে? বলছে আপনারা তো চিনবেন না, সব তো মডার্ন, তো গরুর মুখে তো হোপা দিয়েছিলেন, আমটাকে কি আমি এটা এই ডালে কিভাবে থাকবে? সে বলছে হোপাকে আমি নিচে দিয়ে দিয়ে আমি ডালের সাথে লিঙ্ক করে দিচ্ছি, আম পড়বে না। বিগ সাইজ, নিউ টেকনোলজি এক একটা দেখবেন। এবং ম্যাক্সিমাম চাকমা সম্প্রদায়ের লোকরা বেশি করছে। এখন ওইদিকে একটা পুরা কয়েকশো হেক্টর আম বাগান হয়ে গেছে, ভালো পয়সা পাচ্ছে। শুধু আম বিক্রি করে দেখছেন, শুধু আম বিক্রি দেখছেন না, আম বিক্রির সাথে সাথে ওরা এখন চারা বিক্রি করছে। যখন এত বড় আম দেখে টুরিস্টরা যাচ্ছে, আরে এত বড় আম চারা কোথায় পাবো রে ভাই, আমার কাছে আছে, এখানে চারা বিক্রি করছে। এক একটা চারার দাম 300-400 টাকা, 200 টাকা। তো এই যে বারবার বলি, কেউ যদি এখন বলে বেকার, চাকরির কথা বলছি না কিন্তু, বেকার কাকে বলে? যে কিচ্ছু করে না। আমার কথা হলো, কেউ কিচ্ছু করে না এমন লোক থাকবে কেন দেশে? আমি কিচ্ছু করবো না, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? তো এগুলি বুঝতে হবে। সরকার চাকরি দেবে, প্রচুর আগ্রহ, তো প্রচুর প্রচুর প্রি প্রাইমারি টিচার, অমুক সমুক সব বের করছে। এবং সবচেয়ে আপনাদের আরেকজনকে বলেছি, কালকে একটা মেয়ে গেছিল আমার ইন্টারভিউতে, আপনারা এখান থেকে সোজা চলে যান টিপিএসসি চেয়ারম্যানের কাছে। বারবার বুঝবেন কথা, টিপিএসসি অটোনমি বডি, ওখানে জিজ্ঞাসা করুন রাজ্য সরকারের কত চাকরি, ওটা কি চাকরি, টপ ক্লাসের চাকরি, কত চাকরি, কয় হাজার চাকরি পেন্ডিং, ইউ গো দেয়ার। মন্ত্রীকে জিজ্ঞাসা করবেন না, মন্ত্রীদের দায়িত্ব কি? ক্যাবিনেট পাস করে দেওয়া, ডিপার্টমেন্ট পাঠিয়ে দেয়। ইউ আস্ক দেম যে এ পর্যন্ত কত চাকরি আপনি দিয়েছেন 7 ইয়ার্সে। ওরটা কিন্তু অন্য তো, আমি জিআরবিটি বলছি না, পুলিশ বলছি না, জিআরবিটি যায় না, পুলিশ যায় না, ক্যাট যায় না, এগুলি যায় না। কিন্তু যে চাকরিগুলি চায় জিজ্ঞেস করুন কত হাজার আছে। আপনারা কিন্তু ডাইরেক্ট আপনারাও জানি না, আপনি পলিটিশিয়ানদের প্রশ্ন করেন, আরে ভাই গো দেয়ার, দোজ অফিসার কত আপনার কাছে পেন্ডিং আছে। আমার তো মনে হয় এই এখন বোধহয় পেন্ডিং বোধহয় না হলো 5-6 হাজার ভালো ভালো চাকরি। আমার কৃষি দপ্তর এ পর্যন্ত 815 মতো চাকরি দিয়েছে রেগুলার। এবার আবার আজকে কালকে আমাদের দিয়ে দিল 140-এর মতো বোধহয় এগ্রিকালচার অফিসার, 40-এর মতো জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপরে 400-র মতো কি অফিসার, যাই হোক আছে আমার কাছে। তো এবং গ্রুপ ক্লার্ক অলসো। চাকরি হবে, চাকরি না দিয়ে কোন ডিপার্টমেন্ট পারবে? দপ্তর চলবে কিভাবে? মন্ত্রীদের প্রেশার আছে অফিসারদের মধ্যে, আমি জানি না, যে কোনো ভাবে পোস্ট আছে, তুমি ব্যবস্থা করো। কিন্তু পরীক্ষা, এই জন্য মুখ্যমন্ত্রী একটা নতুন চিন্তা করেছে। আপনারা কিন্তু এই লাইনে কাউকে জিজ্ঞাসা করেন না, বলেন না। আমি কালকে 7,000 পাঠিয়ে দেব, টিপিএসসি কবে দেবে চাকরি? সেই ইনফ্রাস্ট্রাকচার আছে।
আপনারা কিন্তু কথা বলতে এমন একটা স্টাইলে বলেন, আমি 10,000 পাঠাবো, পারবেন আপনি? এই যে আমি বলছি আমার পোস্ট করি, আমি বলছি নতুন চিন্তা করেন, ওদেরকে না দিয়ে কি আছে। মুখ্যমন্ত্রী এখন নতুন একটা চিন্তা ভাবনা করছে যে টিপিএসসির মতো আলাদা একটা অটোনমি বোর্ড করা যায় কিনা, যাতে আমরা সেগুলি, যেমন টেট বোর্ড চিন্তা নেই আমাদের। সাথে সাথে এটাও মনে রাখবেন, আপনাদের তথ্যটা নাই কথা প্রসঙ্গে বলছেন, আপনারা অনেকে বলবেন প্রচুর যোগ্য লোক আছে, আসলে কি আছে? আছে? এই জায়গাটা ক্লিয়ার করিনি, আজ বলে দিচ্ছি। পুলিশে যাওয়ার মতো যোগ্য লোক আছে। পুলিশ কত চাকরি নেবে? মুখ্যমন্ত্রী বললো ওনার দপ্তর, আমি 1000 লোক নেব। ভালো করে বুঝবেন, পুলিশকে বলছে পুলিশ তুমি ইন্টারভিউ নাও, ইন্টারভিউ নিয়ে তুমি আমাকে 1000 অ্যাপয়েন্টমেন্ট করো। তাহলে কি 1000-এর বাইরে যারা আছে তারা উপযুক্ত না? কি কথা বলেন? রিয়াক্ট হয় না, এটা বক্তৃতা না, রিয়াকশন, ইন্টারাকশন। পুলিশ চেয়েছে, মুখ্যমন্ত্রী কতজন চেয়েছে? 1000। 1000-এর বাইরে 1200, আরো যে 2000 বা 3000 আছে থাকতেও পারে যোগ্য। তাহলে মন্ত্রী বলেছে, দপ্তর বলেছে আমাকে 1000 দাও, উনি 1000 একজন দিতে পারবে? ভেরি গুড, তাহলে ওই জায়গায় উপযুক্ত থাকতে পারে। এবার আসেন ডাইরেক্ট যে কথা বোঝানোর জন্য বলছে, বা টিপিএসসি এর কাছে বলবে টিপিএসসি তুমি আমাকে 100 এগ্রিকালচার অফিসার দাও, উনি 102 জন দিতে পারবেন? পারবে কি? আপনাদের কি ধারণা 102 জন দিতে পারবে? তাহলে তাহলে আরো যোগ্য আছে। এবার আসল বলুন, টেট 1 কি অ্যাডভার্টাইজমেন্ট যখন হয় কি কত পোস্টের জন্য বলে? আপনাদের এই ধারণাগুলো ক্লিয়ার হয় না বলে অনেক সময়, আমি সবাইকে বলছি না, আপনারা খুব ভালো জানেন, দুনিয়ার মধ্যে জানার শেষ আছে। টেট পরীক্ষার হলো কোন সংখ্যা বলে না, এই জায়গাটা ক্লিয়ার না আপনারা। অনেকে জানেন, অনেকে জানেনই না, দায়িত্ব নিয়ে বলছি। আমি টেট পরীক্ষা নেব, টেট 1, আমি টেট 2 পরীক্ষা নেব। টেটের বিরুদ্ধে কোনো প্রশ্ন উঠে না, তো টেট 1 নেব। আমি বলবো অ্যাডভার্টাইজমেন্ট টেট 1 এর জন্য পরীক্ষা নিচ্ছি, কতজন লোক জমা দেয়? 26,000 থেকে 30,000। এখানে তো বলেনি আমি 2 জন নেব, 100 জন নেব, 500 জন নেব, বলেনি তো। তাইলে তারা কি বাই করে? যোগ্য, টেটের যোগ্য হয়েছে। আমি কিন্তু পুলিশের এবং এগ্রিকালচার উদাহরণ দিলাম, এখন আসছি টেটে। 26,000-এর মধ্যে 1% কোয়ালিফাই করে, দ্যাট ইজ কল্ড যোগ্য না। যদি 26,000-এর মধ্যে কে না করেছে 10,000 টিকতে, এটাকে বলে টিচার ব্যাংক, এটাকে বলে টিচার ব্যাংক। যদি টিচার ব্যাংক থাকতো আর কোনো টেট পরীক্ষা নিতে হয় না, বা টিচার ব্যাংক থাকলেও এটা দিয়ে প্রমাণিত হয় অতীতে যে শিক্ষা ব্যবস্থা ছিল ত্রিপুরা রাজ্যে শেষ করে দিয়েছে। তার মানে মাস্টার ডিগ্রি পাস, বিএ পাস, টেটে টিকছে না, তার মানে যোগ্য না। বিএ পাস, এমএ পাস, বাট যোগ্য না। আমি পুলিশের ক্ষেত্রে বলছি, এটা দিয়ে প্রমাণ হয় ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা কি ছিল। দেখবেন এখনই কিন্তু এটাকে বলে এমপ্লয়েবিলিটি রেট। বিশেষ করে মোদিজি আসার পরে এমপ্লয়েবিলিটি রেট এখন বলতে পারছি না, সময় দিলে বলতে পারতাম, ওই পাতাটা বের করো। এমপ্লয়েবিলিটি রেট আগে কত ছিল, আজকের দিনে ওই স্কিল ডেভেলপমেন্ট আমাদের ছেলেরা এক্সপার্ট আছে, কিন্তু ইংরাজি বলতে গেলে কুতুর কাতুর আরম্ভ হয়ে যায়। আমারও তাই অবস্থা। তাহলে এই যে ইংরেজি কিভাবে তুমি ইন্টারভিউতে দাঁড়াবে? ইন্টারভিউতে যাবে যে
বেকার সাকা হয়ে গেলাম, এটার নাম ইন্টারভিউ? স্কিল ডেভেলপ করে দিচ্ছে। দেখুন তথ্য আপনারা, যে মোদিজির আসার আগে এমপ্লয়মেন্ট রেট কি ছিল আর এট দি প্রেজেন্ট টাইম কি। এই জন্যই জাতীয় শিক্ষানীতি। এই জন্য আমাকে একটা পরশুদিন মন কি বাতে গেছি, একটা স্মার্ট মেয়ে জিজ্ঞেস করলো, স্যার জিওগ্রাফি অনার্স করে চলে গেছে? আমি জানি না, মনে হয় এরকম যাওয়ার তো কথা না। তবে নিউ এডুকেশন পলিসি হয়েছে, সাথে সাথে ওখান থেকে আপনারা কজন জানেন জানি না, ফোন করলাম প্রিন্সিপাল, এই জিওগ্রাফি অনার্স নেই? বলছে আচ্ছা তো স্যার, কিন্তু এই নামে তো পাবেন না আপনি। কি মেজর মাইনর আর একটা কি জানি বললো। তো নিউ এডুকেশন পলিসি, মেজর মাইনর আর একটা কি জানি বললো। ফোন করলে আমি বলে দিতে পারি। দিস ইজ দ্য সিচুয়েশন, জানার শেষ নেই। এখন এই রাজ্যের যে ব্যবস্থা আছে, কোন মানুষ বেকার থাকার কথা। আমি শব্দটা বেকার কিন্তু করছি, আমি কাউকে বলি না চা বানাও, কিন্তু চা বানালে ইজ্জত চলে যায়। কোন দেশের মানুষ বললো? তাহলে তো আমরা ভাত খাওয়াই উচিত না? কৃষক উৎপাদন করে দিচ্ছে, সে ভাত খেয়ে আপনি বাঁচছেন। আপনি তো আবার কৃষকদের, আমরা তো স্টেজে বসাই কৃষকদের সম্মান দেয় না। স্যারে কইছে কৃষি কাজ করতে, আমি বিয়ে পাশে দেখবেন কত মানুষ বিয়ে, মানে আপনি প্রগ্রেসিভ ফার্মার লিড দেখবেন আপনার থেকে বহু শিক্ষিত। বিএলএলবি, বিএসসি এগ্রিকালচার, বিএসসি, বিএ, গ্রাজুয়েট, বিএ পাস, বিএ, বিবিএ, কত মানুষের নাম বলবো, কত নাম। দেখুন এখানে অনেক অনেক শত শত প্রগ্রেসিভ ফার্মার, তাদের আর্নিং কত? 6 লক্ষ, 10 লক্ষ, 3 লক্ষ, 6 লাখ, 1 লাখ। দেখুন প্রগ্রেসিভ ফার্মার, খোয়াই বলুন, জিরানিয়া বলুন, বিকম, বিটেক, তাকে জিজ্ঞাসা করুন না। রোশন দেববর্মা জিজ্ঞাসা করুন, তুমি যাবে চাকরি? যাবে না। উদ্যমী, উই ওয়ান্ট উদ্যমী। দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্য সরকার চায় আত্মনির্ভর, তাকে রোজগারের পথ দেখাই দাও। আপনি কেবেন না আমার পরিশ্রম লাগে। রোশন দেববর্মা বিটেক, বিকম, রূপক রুদ্রপাল, মেয়েরা আসছে এখন কত MA, ডাবল MA, কত নাম বলবো। MA প্রসেনজিৎ দেববর্মা, মণি দেববর্মা কত টাকা রোজগার করছে? 7 লাখ, 8 লাখ, 10 লাখ। অমিত দেববর্মা পেডি, ভেজিটেবলস, পালসেস, মাস্টার্ড, প্ল্যান্টেশন ক্রপ সব করছে। মাসে মিনিমাম 40-50 হাজার প্রগ্রেসিভ ফার্মার মাসে মিনিমাম। কত নাম বলবেন? কোন ডিস্ট্রিক্ট বলবেন? কোন ব্লক বলবেন? টেল মি। এখানে বললে হবে না, ওয়াংবাড়ি বলুন, বিকম, বিএসসি, আরে একটা MSc। ত্রিপুরার যে কজন MSc আছে আমাকে বলুন তো দেখি। পিওর সায়েন্স MSc যান আমাদের কি ব্লক, পাশেরটা, একদম কাছেরটা, ডুকলি। শান্তিরবাজার একটা ছেলে ছিল, সে চলে এসছে ডুকলিতে এসে সে তার জমি নেই, একটা ভাড়া বাড়িতে থাকে। সে একজন থেকে 1 কানি জমি নিয়েছে মাত্র, লিজ ফর 3 ইয়ার্স। তার বউ গ্রাজুয়েট, সে নিজে MSc, পিওর সায়েন্সের রোজগার অভাব না, সে টিউশনিও করতো। সে এখন টাকাড়ির মধ্যে কত ভুল করছে। তার রোজগার কত? মাসে 1.5 লক্ষ, 2 লক্ষ, 1 কানি জমি। অথচ ওই লোকটার থেকে জমি নিয়েছে, সে কিন্তু ঘরে বসে রয়েছে, এই জমিটাকে ব্যবহার করছে না। ভাই এখানে অসংখ্য হাজার হাজার, আমি অন্তত 7 থেকে 10 হাজার প্রগ্রেসিভ ফার্মার বলতে পারবো। এখন কি করে? বলছেন না এখন মাছের চাষ করবো না। কি করবে? এতদিন মাছের চাষ করতো, মাছের চাষ ভালো রোজগার। বলছে স্যার এখন পোনার চাষ করবো। ওই মাথার মধ্যে ঢুকেছে পোনাতে হিউজ ইনকাম। আজকে ব্যবস্থা রয়েছে। এখন যদি কেউ বেকার বলে, আরে ভাই আমার মোহনপুরে একটা দোকান আছে 4 স্টল, আমি বলবো না কেউ 4 স্টলে করো, উদ্যমী বলি। সকাল
5:30 আসে, সকাল 10টার মধ্যে দোকান বন্ধ করে, বিকালে 4:30 আসে, 8টার মধ্যে দোকান বন্ধ করে। 1 কাপ চায়ের দাম তার 5 থেকে 7 টাকা। সে রোজগার করে কত? মাসে 60,000। চাটা এত ভালো, চাটা এত ভালো, ইউ কান্ট ইমাজিন। এখন আপনি চাইবেন বুঝাবুঝি দিয়ে দাও, আপনি কেন খাইছো চা? মানুষ দূরের থেকে গিয়ে খায়। আপনার আপনার চিন্তা ভাবনা, আপনার মানুষ আগে আপনি ভালো সার্ভিস দিলে মানুষের কাছে পয়সার অভাব নেই। ওই যে একটু আগে বলছিলাম, দেখেন এমপ্লয়াবিলিটি রেট অফ ইন্ডিয়া কি ছিল 14তে? 33.9%। 33.9%, ধরে নেন 36%। 24 এসে কত দাঁড়ালো? 51.3%। মানে যোগ্য লোকের সংখ্যা বেশি বেরিয়ে আসছে। কিভাবে? থ্রো স্কিল। যাক, আপনাদের সাথে কথা বলতে গিয়ে কোনটাতে কোনটা খুশি। স্যার, আপনি যেহেতু ওই কিছু শূন্যপদের কথা বলেছেন বিভিন্ন দপ্তরের কথা, কি এইটা আর দুনিয়ার কিছু পাইছো না? বিরোধী দলনেতা যিনি সবসময় আরে বিরোধী দল একটি বক্তব্য তাদের এই সরকার বেকারদের সাথে ভাগাভাগি করেছে এবং তাদের আমলে যেসব চাকরি দেওয়া হয়েছে, আমি কি ওনাকে কি বলবেন? না, ওনাকে তুমি তো চাইতেছো আমি পাল্টাপাল্টি যুদ্ধ লাগছে। প্রথম প্রশ্ন হলো, বিরোধী দলনেতা হিসেবে উনি সম্পূর্ণ ব্যর্থ। কিভাবে বিরোধী দলনেতার ডিউটি পালন করতে হয় নিপেন বাবুর থেকে শেখা উচিত ছিল। উনি বিরোধী নেতা হিসেবে আমি ওনাকে যোগ্য মনে করি না। 1, 2, গঠনমূলক সমালোচনা উনি জানেন না। আমাদের কি সিস্টেম, ওনাদের মতো পলিটিক্স আমরা করি না। এবং আমরা যখন ছিলাম বিরোধী দলে, তখন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী কি বলতো? না না, আপনারা তো বলেছেন এটা তো পৃথিবীর সমস্যা রে ভাই। আমার সময় আবার উঠে করতে গা, উনি বলছে পৃথিবীর সমস্যা। এই জন্য আমরা স্বামী বিবেকানন্দের নীতিতে চলি। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই, বিশেষ করে আমাদের গভর্নমেন্ট স্বামী বিবেকানন্দ কি? আত্মনির্ভর, ঘরে ঘরে রোজগার। 91,000-এর বেশি লাখপতি দিদি, গিয়ে দেখুন সেলফ হেল্প গ্রুপ কিভাবে রোজগার করছে। শুধু রোজগার আমার মতে আপনাদের কম। আপনারা এটার পাশাপাশি ঠিক করেন না, ঠিক করলে কেবল হইতো না, এটার পাশাপাশি কিছু করুন। গভর্নমেন্ট হেল্প করবে। কে করে? সুমনের টাইটেল গিরে দেখুন কি রোজগার। ভালো, গুড, আপনার একটা ভালো প্রফেশন, এটাকে রেসপেক্ট করি। আমি দেখেছি এই প্রফেশনে তুলনামূলক আপনাদের রোজগার, আমি চোখে বিশ্বাস করুন, আমি আগে একদিন বলছি, টাকা উঠছে ত্রিপুরায়। এত মানুষ টাকা রোজগার করছে, হিসাব করে কোন পাবেন না। শুধু আগরতলার একটা বিধানসভা অফিস, সেক্রেটারিয়েট আর আগরতলার চত্বর দিয়ে সারা ত্রিপুরার জন্য হয়। পাশাপাশি কিছু করতে হবে। এবং আমি এই কথা বলি নাই তো, আপনি যার আন্ডারে করছেন আপনি জানেন। আবার এটা করেও ভালো রোজগার করছেন, আপনি না করতে পারেন। একজনও ভালো রোজগার করছে না। আরে ভাই, একজন তো তোর পক্ষে কোথা? একজন রোজগার করে না। অনেকে 1 লাখ টাকা তো রোজগার করে সাংবাদিকদের মধ্যে। আমি যদি বলি অন্তর ইডি আবার তোমরা দিবা না, নাম আরে নামের কথা না, লাখ টাকা কোনো সাংবাদিক রোজগার করে না। সাংবাদিকতা করে অনেক ডিজনেস্ট হইতে না। তাহলে বুঝতে হবে কেলি ইজ দেয়ার। আমার থেকে মন্ত্রীরা অনেক বেশি এক্সপার্ট।
তুলনামূলক আমার কেলি কম, অল্টারনেটিভ পথ করে আমরা আমার ডিপার্টমেন্ট হেল্প করবে আপনাদেরকে। আমার ডিপার্টমেন্ট জানেন এটা কি বলে, ফুল গাছের এটা কি বলে, প্রোটেক্ট গ্রিন হাউস। কত টাকা সরকার দেয়? 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ পর্যন্ত দেয়, সবটা করে দেয়। আপনার ডিউটি কি? শুধু ফুলটা ছিঁড়ে মার্কেটে নেওয়া, 1 টাকাও লাগে না আপনাদের। আপনি তো করবেন না পরিশ্রম। কামান সমনি কেমনে আনু? লিটন দেব বর্মা নাম বলে দিই, যে দেখো এরা বলছি একটা জায়গাতে আছে 15,000 ঢুকবি নি, বলছেন না। কেন ঢুকছি না? এটা পরে বলে যে না আমার এটার লেখা ক্ষতি হইব, এটাতে আমি 25-30,000 বাকি আছে। কে দিচ্ছে? সরকার। সরকার দিচ্ছে। আপনার সরকার যতটি প্রজেক্ট যেগুলি আছে সব জন্য টাকা দেয়, সবগুলি। আপনারা তো মুশকিল, আপনাদের কথা। দাঁড়ান লড়াচড়ে করেন না। পাম অয়েল করবেন, আপনি করবেন না কেন? আপনার তো 1 টাকাও লাগে না। টাকা লাগে? আচ্ছা, জায়গা লাগে। প্রধানমন্ত্রী কিসের সম্মান নিধি। আচ্ছা, কয়েকটা জিনিসের নাম বলি তোমাদের। জৈব চাষ করলে পয়সা এক্সট্রা দেই। আমি এদিন রাজনগর গেলাম, বাদাম চাষ করছে। কি আপনি বাদাম চাষ করছেন কেন? পয়সা সরকার ফ্রি দিয়ে দিচ্ছে। আপনি বেচবেন, আমার প্রচুর লাভ হইব, আর আমি বেচতে না পারলে সরকার আবার কিনে নিতে আসে। অনেক কিছু রাগ করো না তোমরা, তোমাদের থেকে একটু বয়স হলো একটু বেশি, তো আমি পৃথিবীটা দেখছি। এই যে বলি জৈব চাষ, দাঁড়াও, ফল তোমার কত কিছু আছে। আমি এটা বলতে গেলে হাইব্রিড চাষের জন্য পয়সা দিই, ফুল চাষের জন্য পয়সা দিই, মশলা চাষের জন্য। মশলা কমলপুরে সালেমার একটা মহিলা বিদেশে পাঠায়। কোথায়? তুমি এরা কো না করে আমার এই রোজগার অভাব নাই। তুমি তোমার ছাদের উপরে করো না, না সারাদিন পরিশ্রম করে পরিশ্রম লেবারের উপরে কিছু আছে। ভগবান আমনে তোমার পয়সা ঢুকে দেবে। যে পারে উদ্যমী, আমি শব্দটা উদ্যমী যে আছে তার অভাব নাই। উদ্যমী না হলে লজ্জা লাগবো। আমি সাহায্য করছি সাহাব ইসলাম, কি কথা। আমি যে কৃষকদের পায়ে প্রণাম করি, আমার যাচ্ছে গিয়া তুমি তো করতে। আমার অনেক লোক আছে প্রতিনিধি হইতে পারে, না না এটা কি কথা। আমি ভাই কিসের কথা? যে ভাত খাওয়াইতে আসে, তোমার তো ভাত বন্ধ হয়ে যাবে। যাই হোক, তোমরা, আমার বক্তব্য, সরকার তোমরাও যদি আসো, যে কোনো স্কোপ আছে, প্রচুর স্কোপ। আমি কিছু বললাম না। একটা তো এই যে আমার দপ্তরে 3 জায়গা, আমি একজনকে দিচ্ছি, তো অনেকে মনে করবে আরে এরা তো আর বুদ্ধি করে পয়সাটা রোজগার করার জন্য বুদ্ধি লাগে। ওই যে বলছে স্কিল অনেকের নাই। তোমরা কষ্ট মন পাইবে, এটা বাইরে যায় বকবা, আমার স্কিল নাই। সবাই কথা বলছি নাকি? যাও গিয়া চ্যানেলের তারার মধ্যে অনেকে ভালো রোজগার করে না, এদিকে চুরি করিয়া ঘুষ খায়, অনেস্ট হইতে টেকনোলজি ব্যবহার করে। আমি তোমার যাই হোক অনেক কিছু বললাম। তোমরা আমার কথা হলো, আমি যে প্রথম জায়গা করছি এই জায়গা তাই এরা জইল, এবং সপ্তাহে 864টা মিটিং হইব। সেই মিটিং এ তোমরা দায়িত্ব, তোমরা গেলে কি তোমরা পথে ছেড়ে দিই, ভাতও তো খাওয়ায়। চাইতে অসুবিধা কি? কি প্রবলেম? দেখো না পৃথিবী রাজ্যটা কেমন আছে, একটু দেখো না। ইন্টেরিয়রে যাও, ট্রাইবেল এরিয়া যাও। হ্যাঁ, তোমাদের দায়িত্ব ভালো, এটা খারাপ না। যে সরকার 100টা কাজ করলে 20% ত্রুটি করে, আমি ত্রুটিটা ধরবো, ইট ইজ গুড।
নট ব্যাড, অ্যালার্ট থাকি। সাংবাদিকতা এটা কারেক্ট, আমি তো দোষটাই ধরবো। আমি প্রচারের জন্য তো আমার আইসি দপ্তর আছে, এটা আমি যখন বিরোধী দল তখন আমি কথা বলতাম যে প্রচারের জন্য সরকার আছে, সরকার আমার দায়িত্ব বিরোধী দল নেতা, আমি সঠিক পথ দেখাবো। এখানে ওই শুধুমাত্র সুরসুরি দিয়া যে জিতেন বাবু যেটা করে, এই সুরসুরি এটা চলে, ব্যাকডেটেড, ওনার চীনে যাওয়া উচিত। না হাসি না, সিমসেট আজকে আমাকে বলছে স্যার আপনার তো চীনে যান, নামে কমিউনিস্ট, টোটাল ক্যাপিটালিস্ট, নামে কমিউনিস্ট, শুধু সমাজতন্ত্র শব্দটা ইউজ করে রাখছে। এটি হলো কি কয় খদ্দের ধরনের পুরা এটা। এরা না কমিউনিস্ট কোন যে শুনছ, আমি অন্যদের সম্বন্ধে তো বলতে চাই না, এরা তো দেশের মানুষ সবাই দাঁড়ায় গেল, কমিউনিস্টরা কয় এটা কি ঠিক করতেছে? আরে কি আশ্চর্য রে ভাই, আমার দেশের মানুষ মারাইলো, সে কথা কইতো না, তার পছন্দ হয়েছে না। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। আর কি ভাই আমরা নাগিছড়া স্টার্ট করছি, আর এটা হাইড্রোপনিক শুধু নাগিছড়া দিয়ে আমরা, নাগিছড়া আমাদের এটা রিসার্চ সেন্টার, এটাতে আমরা রেডি করে পরে কৃষকদের বলবো। আর মাটি ছাড়া কি চাষ, গো টু মনু। আর আরেকটা জায়গায় যাইবা হইতাছে পম্পিতে, সেন্টার অফ এক্সেলেন্স, এটাও ইসরায়েল সাথে কোলাবোরেশন। এটা করছি আমরা সাইট্রাসের উপরে, লেবু জাতীয় জিনিস, সেন্টার অফ এক্সেলেন্স। মনুরটা সেন্টার অফ এক্সেলেন্স সবজির জন্য, আর লেবু ছাড়াটা করছি ইন্ডো ডাচ, দারুণ ইয়ে হচ্ছে কাছেই তো। আগে কি আসলো? জঙ্গল, আজকের থেকে 1 বছর আগে জঙ্গল, আর আজকে যাও সায়েন্স সিটির পাশে ফুলের বাগান থাকে, দেখে আসো, এর দুধ তো তোমরা কষ্ট হয়।